ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে রাতে উত্তাল সারা দেশ। বিশেষ ট্রাইব্যুনাল সহ 5 দাবি, ঢাকা ব্লকেডের হুঁশিয়ারি। সারা দেশে যৌন নিপীড়নের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারী ও শিশু নিপীড়ন বিরোধী সেল গঠন এবং সেলের কার্যকারিতা নিশ্চিত করতে হবে। আশুলিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে স্বর্ণ ব্যবসায়ী নিহত। মালামাল লুট। সিরাজগঞ্জের যাত্রীবাহী মাইক্রোবাসে ইট ছুড়ে ডাকাতি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের নামের গেজেটের দাবি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে কাউন্সিল করবে বিএনপি। বিদ্যমান আরপিও পরিবর্তনের দাবি। গণতন্ত্র আগে ফিরিয়ে আনতে হবে এবং আরপিও বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আরপিওতে অনেক পরিবর্তনও আনতে হবে। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। নারীর উপর সহিংসতার প্রতিবাদ ও ধর্ষকের দ্রুত বিচারের দাবিতে টানা দ্বিতীয় রাতের মতো উত্তাল বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ সারা দেশ। 3 দিনের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 1 মাসের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণের বিচারের দাবি জানিয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চ। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল শেষে এই দাবি জানানো হয়। এ সময় আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থতার দায় স্বীকার করার আহ্বান জানিয়ে 5 দফা ঘোষণা করেন শিক্ষার্থীরা। বাকিটা জানাবেন জাহিদ হাসান। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে যখন উত্তাল সারা দেশ, তখন সেই প্রতিবাদের উত্তাপ ছড়িয়েছে রাতের ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে রাতে মশাল মিছিল করে শিক্ষার্থীরা। টিএসসি রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ ঘুরে মশাল মিছিলটি রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরে সেখানে ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। আমরা শুধুমাত্র তাদের বিচার দেখতে চাই না, সেই বিচারের কার্যকরটাও দেখতে চাই। ধর্ষিত হতে একটা রাতও লাগে না, ধর্ষণের বিচার চাইতে কেন এত দিন চলে যায়? 4 বছরের শিশু, 8 বছরের শিশু, তার পোশাকের কিসের ত্রুটি যে সে দর্শিত হয়েছে? মেয়েরা রাজপথ দখল করবে, দরকার হলে মেয়েরা স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই চেয়ার থেকে উপযুক্ত ভাবে টেনে হেঁচড়ে নামাবে। বিদ্বেষীর মব আগ্রাসন ঘটেছে, তা এই দেশের নারীকে নিরাপত্তা দিতে, মানুষ হিসেবে সম্মান দিতে ব্যর্থ হয়েছে। ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে 3 দিনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 1 মাসের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণের বিচারের দাবি জানানো হয়। এ সময় আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থতার দায় স্বীকার করার আহ্বান জানিয়ে 5 দফা ঘোষণা করা হয়। নারী ও শিশু নিরাপত্তার প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার ব্যর্থতার দায় স্বীকার করে জবাবদিহি করতে হবে। তারপর 4 নম্বর দাবি, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারী ও শিশু নিপীড়ন বিরোধী সেল গঠন এবং সেলের কার্যকারিতা নিশ্চিত করতে হবে। সারা দেশে যৌন নিপীড়নের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা মশাল মিছিল ও কুশপুত্তলিকা দাহ করে। নারীর প্রতি সংগঠিত সকল ধরনের সহিংসতার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এ সময় সারা দেশে আইন শৃঙ্খলার অবনতি ও ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়। খুব দ্রুত সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। দ্রুত সময়ের ভিতরে এই দর্শকদের ফাঁসির দাবি নিশ্চিতকরণ। বাংলাদেশের ছাত্র জনতাকে আবার 5 আগস্টের মতো নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য করবেন না। দর্শককে ফাঁসি দাও, আজকে আমরা নারীরা কোথাও নিরাপদ না। শিক্ষার্থীদের দাবি মানা না হলে পরবর্তী কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। জাহিদ হাসান, এখন, ঢাকা। এদিকে সুনামগঞ্জের ছাতকে 17 বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি সিলেটের গোয়াইনঘাট এলাকার বাসিন্দা শফিকুর রহমান। পুলিশ জানায়, গেল 6 মার্চ ছাতকের বনগাঁও উত্তরপাড়া মসজিদে কুরআন পড়তে যায় 17 বছরের ওই কিশোরী। সেদিন দুপুরে জোহরের নামাজের বিরতির সময় অন্য শিক্ষার্থীরা মসজিদ থেকে চলে যাওয়ার পর
কিশোরীকে ধর্ষণ করা হয়। সে সময় তাকে হত্যার হুমকি দিলে ঘটনাটি কাউকে জানায়নি কিশোরী। এর একদিন পর ৮ মার্চ পুনরায় ধর্ষণের ঘটনা ঘটলে পরিবারকে জানায় ভুক্তভোগী। এ ঘটনায় রোববার বিকেলে ভুক্তভোগীর খালা বাদী হয়ে ছাতক থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বান্দরবানে মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার নারী শিশু ট্রাইব্যুনালের বিচারক জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ জিয়াবুন্নেসা আদেশ দেন। রায়ে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ কায়সার ও মোহাম্মদ ওমর ফারুক। তারা সবাই চট্টগ্রামের লোহাগড়ার পদুয়া ইউনিয়নের বাসিন্দা। এদিকে ৪ আসামির মধ্যে শুধু কায়সার কারাগারে, বাকিরা পলাতক। আদালত সূত্রে জানা গেছে, মোবাইলে রং নম্বরে কথা বলে রাশেদের সঙ্গে সম্পর্ক হয় ডুল হাজারা মারুফিয়া মাদ্রাসার এক ছাত্রীর। পরে ২০০১ সালে ৩ জানুয়ারি ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে গেলে রাশেদ সহ অন্যরা তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা ৩ জনকে আটক করে পুলিশে দেয়। ধর্ষণের ঘটনাটি প্রমাণিত হওয়ায় এ আদেশ দেয় আদালত। সাভারের আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে ওই দোকানের মালিক নিহত হয়েছেন। রাত ৯টার দিকে নয়ারহাটে দিলীপ স্বর্ণালয়ে এই ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাতে তারাবি নামাজের পর বাজারে স্বর্ণের দোকান বন্ধ করছিলেন মালিক দিলীপ দাস। এ সময় ৪ থেকে ৫ জন ডাকাত ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে দোকান মালিক দিলীপকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় দোকান মালিকের কাছে থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত দিলীপ দাসকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। জনতার প্রতিরোধে ঝালকাঠি শহরে ইফতারের সময় বোমা ফাটিয়ে ডাকাতের চেষ্টা ব্যর্থ হয়েছে। শহরের ডাক্তারপট্টি সড়ক এলাকায় ডাকাতের চেষ্টা করা হয়। শহরের ডাক্তারপট্টি সড়কটি স্বর্ণকার পট্টি হিসেবে পরিচিত। প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের সময় ডাক্তারপট্টি এলাকায় একটি পিকআপ ভ্যানে এসে বোমা ফাটিয়ে ডাকাতের চেষ্টা করা হয়। এ সময় স্থানীয়রা দোকান মালিকরা চিৎকার দিলে জনতার প্রতিরোধে ডাকাতের চেষ্টা ব্যর্থ হয়। ডাকাত দল পিকআপ থেকে বোমা নিক্ষেপ করতে করতে ফায়ার সার্ভিস মোড় হয়ে বরিশালের দিকে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, স্বর্ণের দোকানে ডাকাতের উদ্দেশ্য ছিল। ঘটনার পরপরই ডাক্তারপট্টির সকল স্বর্ণের দোকান সহ অন্যান্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এর পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, এদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে একটি মাইক্রোবাসে রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করে নেওয়া হয় যাত্রীদের সাথে থাকা 7টি মোবাইল ও নগদ ৮১,০০০ টাকা। রোববার রাত ৮টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কোনাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জামায়াতে ইসলামের নেতাকর্মী বলে জানা গেছে। ভুক্তভোগীরা জানান, ঢাকায় আদর্শ শিক্ষক ফেডারেশনের সভা শেষে রাজশাহী যাওয়ার পথে কোনাবাড়ির ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে পৌঁছালে মাইক্রোবাসের পেছনের অংশে বিকট শব্দ হয়। এ সময় গাড়ির টায়ারের সমস্যার কথা ভেবে যাত্রীরা নামলে দেশীয় অস্ত্রসহ ৭-৮ জন ডাকাত হামলা করে। রাতে এই ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অপূর্ব নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। রাত 10টায় শহরের চাষারা বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জেলা বিএনপির মিছিল শেষে যাওয়ার পথে সম্রাট নামের এক ব্যক্তির সাথে অপূর্বর বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে অপূর্বকে আঘাত করেন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে খানপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, অভিযুক্ত সম্রাটকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। জুলাই অভ্যুত্থানে চরম বর্বরতার শিকার হয় ছাত্র জনতা। আহত হয়েছেন 22,000-এর বেশি মানুষ। শহীদ পরিবার ও আহতদের সহায়তা দিতে গড়ে তোলা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
এই ফাউন্ডেশন থেকে শহীদ পরিবারকে অর্থ সহায়তার পাশাপাশি আহতদের চিকিৎসা খরচ দেওয়া হচ্ছে। মানবিক কাজের প্রতিষ্ঠান থেকেও প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এজন্য জেলা পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। দেলওয়ার দুলনের প্রতিবেদন। সব জায়গায় আমার আঘাত আছে দেখেন, তখন কে কারে দেখছে বস? তখন যে কি অবস্থা ছিল ওটা তো সবাই জানে। কে কারে দেখছে বস বলেন? যা বলছি সব সত্যি কথা বলছি। এ ব্যক্তিদের দাবি তারা জুলাই ছাত্র জনতার আন্দোলনে আহত হয়েছেন। বহু মানুষের ধারে ধারে ঘুরেও পাননি ন্যূনতম সহায়তা। সবশেষে এসেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। যে ঢাকা হাসপাতালে এই যে চিকিৎসা করে না ঠিক মতো। আমাদের কাছে থাকা তথ্য বলছে এদের সবাই ভুয়া। এ যেমন ময়মনসিংহের নয়ন শিকদার। চিকিৎসকের ব্যবস্থাপত্রে যা স্পষ্ট, ফটোশপের মাধ্যমে শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ লাগিয়ে এসেছেন সাহায্য নিতে। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে MIS ভেরিফাইড তার। আমি জুলাই ফাউন্ডেশনও আইছিলাম। আমি আমার চিকিৎসা করছি, আমি জমা দিছিলাম যে জুলাই ফাউন্ডেশনও আমি সহযোগিতা পাবো। আমি ভাবছি আমি একটু আমার অসুবিধা চলতে গরিব মানুষ ভাবছি যে জি না, এটা আমার ভুল হয়ে গেছে। পোশাক শ্রমিক রোমান মিয়ার দাবি আহত হয়েছেন আশুলিয়ায়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে নিয়েছেন সাহায্য। এই পুরো কাজে তাকে সাহায্য করে কথিত সমন্বয়ক। ডিসেম্বরে মোহাম্মদপুর এলাকায় ডাকাতের কবলে পড়ে গুলিবিদ্ধ হয় রিকশাচালক বেল্লাল। আন্দোলনে আহত দেখিয়ে নিয়েছেন সাহায্য, যা বেরিয়ে আসে অধিক তদন্তে। এদিকে জুলাই আন্দোলনে আহতদের পরিবারগুলো আর্থিক সাহায্য না পাওয়ার অভিযোগ দিন দিন বাড়ছে। কারণ জানালেন ফাউন্ডেশনের এই কর্মকর্তা। গাছ থেকে পড়ে গেছে, হসপিটালে গেছে, ট্রিটমেন্টের কাগজ দেখাচ্ছে, সে ঢাকা থেকে না বা অন্য জায়গায় গিয়ে সিভিল সার্জন মানে ভালো করে যাচাই বাছাই না করেই তুলে দিচ্ছে। যখন এগুলো আমাদের কাছে ওই কাগজগুলো আসছে, আমরা যখন ওই ডকুমেন্টসগুলো দেখতেছি সে তো MIS ভুক্ত হওয়ারই যোগ্য না। বিভিন্ন পন্থা অবলম্বন করে MIS ভুক্ত হচ্ছে। এখন সেই ক্ষেত্রে আমরা একটু ধীর গতিতে আমরা চলতেছি। সেই বিকাশ নম্বরটি একটু বলুন তো। ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতদের সহায়তার জন্য গঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট MIS বিভ্রান্তিতে ফেলছে ফাউন্ডেশনকে। এতে জুলাই ফাউন্ডেশনের ভেরিফিকেশন সেলের চাপ বাড়ছে। MIS মানে সরকারি লিস্টে এই ব্যক্তির আহতদের তালিকায় নাম আছে কিনা এটা সর্বপ্রথম দেখা হয়। তারপর হলো মেডিকেল ডকুমেন্টসগুলো যাচাই করা হয়। অনেকেই আসলে ডাবল এন্ট্রি মানে ফাইল জমা দেয়, সো ওইগুলো ফাইন্ড আউট করি। যখন মাঠ প্রশাসন থেকে কাজ করছে ওনারা কিন্তু ওই ছাত্র প্রতিনিধি এবং জেলা সিভিল সার্জন, জেলা প্রশাসক মিলে একটা কমিটি আছে, ওনারা এটা ভেরিফাই করে দেন একটা MIS-কে ভেরিফাইড করা হওয়ার কথা, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে না। যে কারো সরকারি ডাটাবেজে নিবন্ধন করার সুযোগ নিয়ে সক্রিয় হচ্ছে প্রতারক চক্র। প্রতিরোধে নিহতদের পাশাপাশি আহতদের নামের গ্যাজেট প্রকাশ করার দাবি ফাউন্ডেশনের। কিছুদিন আগে আমাদের কাছে ঠাকুরগাঁও এবং রংপুর থেকে বেশ কিছু ফাইল এসেছে। ঠাকুরগাঁতে একসাথে 72টা ফাইল এসেছে, সবগুলো ফেক। রংপুর থেকে এসেছে 22টা ফাইল, সবগুলো ফেক। ভুল করে অনেকেই টাকা নিয়ে গেছেন, আমরা কিছু টাকা উদ্ধার করেছি, বাকি টাকা উদ্ধার করার জন্য আমাদের একটা টিম কাজ করতেছে। সরকার গ্যাজেটভুক্ত গ্যাজেটের তালিকা দিয়ে দেওয়ার সাথে সাথেই আপনারা দেখবেন যে আমরা 1 মাসের ভিতরে বাকি যে 6000 আছে বা 17,000 সবগুলো আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সহায়তায় 71.48 কোটি টাকা 4405টি পরিবারের মাঝে বিতরণ করেছে। এর মধ্যে 34.30 কোটি টাকা পেয়েছেন 686টি শহীদ পরিবার, 37.18 কোটি টাকা পেয়েছেন 3719 জন আহত ব্যক্তি। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। দীর্ঘ 7 বছর পর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা, এরপর আলোচনা থেকে দলটির জাতীয় কাউন্সিল নিয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা জানান তারেক রহমান দেশে ফিরলেই কাউন্সিল করবে দল। আর নির্দিষ্ট সময়ে কাউন্সিল না করে RPO লঙ্ঘন প্রসঙ্গে হাসিনা আমলের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরেন নেতারা।
রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, অনিয়মিত কাউন্সিল দলগুলোর অভ্যন্তরের গণতন্ত্র চর্চাকে প্রশ্নবিদ্ধ করে। বাকিটা জানাবেন জাওয়াদ মাহমুদ। সম্প্রতি জাঁকজমকপূর্ণ আয়োজনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা হয়, যেখানে অংশগ্রহণ করেন কেন্দ্র থেকে তৃণমূলের 4000-এর বেশি প্রতিনিধি, যা রাজনীতিতে এক নজিরবিহীন দৃষ্টান্ত তৈরি করেছে। ব্যবস্থাপনা কমিটি, বাস্তবায়ন কমিটি, অভ্যর্থনা উপকমিটি, আপ্যায়ন উপকমিটি, শৃঙ্খলা উপকমিটির মতো বিভিন্ন কমিটি গঠন করে জাতীয় কাউন্সিলের আদলে করা হয় বর্ধিত সভাটি। তারা পলিটিক্স আসতে পারতো, তারা পলিটিক্স দীর্ঘ 7 বছর পর এমন ঘটা করে দলটির বর্ধিত সভা অনুষ্ঠানের পর আলোচনায় দলের জাতীয় কাউন্সিল। 2016 সালে সবশেষ কাউন্সিল হলেও এবার নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় কাউন্সিল নিয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরলেই কাউন্সিল করবে দল। বর্ধিত সভা করে আমাদের সব মতামত নিয়ে নিয়েছি আমরা। এখন কাউন্সিল দেশের একটা সুস্থ অবস্থার মধ্যে ফেরত আসলে কাউন্সিল হবে। এখন পরিবেশ হয়েছে, সেই জন্য বর্ধিত সভা করলাম এবং সময় মতো আমরা সারা দেশে সংগঠন আবার তৃণমূল থেকে ঢেলে সাজানো হচ্ছে। আবার যখন এগুলো শেষ হয়ে যাবে তখন আমরা কাউন্সিল করব। ওদের পক্ষ বিপক্ষ ওদের মধ্যে যত বিরোধী দলের গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর পর পর কাউন্সিল করার নিয়ম রক্ষা না হওয়ার বিষয়ে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজাহর বলছেন, অনিয়মিত কাউন্সিল দেশের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র চর্চাকে প্রশ্নবিদ্ধ করে। নিজেদের দলের মধ্যে কিছু গণতন্ত্র চর্চা তো করতে হবে, এবং সেই গণতন্ত্র চর্চাটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কাউন্সিল নির্বাচন। একটা নির্বাচনের মাধ্যমে নেতা তৈরি হওয়া, নির্বাচনের মাধ্যমে নেতা আপনার নির্বাচন করা। তো এই দলগুলো তো এটা করে না, ফলে এদেরকে আপনি গণতান্ত্রিক দল কৃষি ভিত্তিতে বলবার তো কোনো সুযোগ নেই। এখন তো বোধহয় এদিকে দলের ভেতরে গণতন্ত্র চর্চা ও নির্দিষ্ট সময়ে কাউন্সিল না করলে আরপিও লঙ্ঘন হবে কি, এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নীতি নির্ধারক জানান, বিগত সময়ে হাসিনা আমলের রাজনৈতিক বাস্তবতা অনুকূলে না থাকায় কাউন্সিল করা সম্ভব হয়নি। আমরা তো একটা গণতান্ত্রিক দল, বাংলাদেশে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র আমরা এনেছি, বিএনপি এনেছে, সংসদীয় গণতন্ত্র বিএনপি এনেছে। সুতরাং গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনার জন্যই তো আন্দোলন করেছে। আর পিওতে যেগুলো ছিল একটা গণতান্ত্রিক অর্ডারকে মাথায় রেখে এগুলো একসময় করা হয়েছিল। তারপর তো বাংলাদেশ থেকে গণতন্ত্র বিদায় নিয়ে গেছে। এখন আমরা গণতন্ত্র আগে ফিরিয়ে আনতে হবে এবং আরপিওর বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আরপিওতে অনেক পরিবর্তন আনতে হবে। এর কাজ হলো সংবিধান প্রণয়ন করা। তবে এই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, নির্বাচন কমিশন পূর্বের রাজনৈতিক অচলাবস্থা বিবেচনায় নিলে এর কোনো ভিত্তি থাকবে না। জাতীয় কাউন্সিল অধিবেশন যেখানে এসে সারা দেশ থেকে প্রতিনিধিরা যোগ দেবেন, সেই রকম একটা জিনিস করার মতো সুষ্ঠু পরিবেশ ছিল না। কারণ পথে পথে যারা কাউন্সিল অধিবেশনে আসবেন তাদেরকে হয়রানি করা হতে পারে, গ্রেপ্তার করা হতে পারে, সেই ভীতি সেই শঙ্কা সবসময় ছিল। কাজেই তারা সেটা করতে পারে নাই। কাজেই নির্বাচন কমিশন এই কারণে তাদের নিবন্ধন বাতিল করে দেবে, এই ধরনের কথাবার্তার কোনো যৌক্তিকতা নাই, কোনো বেসিস নাই, কোনো ভিত্তি নাই। সারা দেশে 82টি সাংগঠনিক জেলা কমিটি রয়েছে বিএনপির। অধিকাংশের আংশিক ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলেও নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে শক্তিশালী ও নেতৃত্বের পরিবর্তন আনতে নতুন করে কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। এখন সকালে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন এখন সকাল। সপ্তাহ ব্যবধানে চড়া খুলনার বাজার, কেজিতে 3 থেকে 5 টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। এ নিয়ে আরও জানাতে শহরের সোনাডাঙ্গা কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। রামিম, বাজারে দাম বাড়ার কারণ কি এবং এই বিষয়ে বিক্রেতারা কি বলছেন জানাবেন। মুক্তি, আসলে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে সবজির দাম কিন্তু বেশ ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে বাজারে। মূলত ব্যবসায়ীদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে বাজারে কিন্তু শীতকালীন সবজির যে সরবরাহ ছিল সেই সরবরাহ কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং এই সরবরাহ কমার কারণে কিন্তু দাম বেশ বাড়তে শুরু করেছে বললেই চলে।
বাজারে কিন্তু প্রায় সব ধরনের সবজিতেই দাম বেড়েছে। বিশেষ করে রমজানের শুরুতেই আমরা দেখেছি যে সবজির দাম কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এর পাশাপাশি রমজান মাসে ইফতারে বা সেহরিতে মানুষের চাহিদার শীর্ষে যেগুলো থাকে সেইগুলোর দামও কিন্তু বেশ খানিকটা বেড়েছে। ইফতারিতে বেশ কিছু পণ্যের মধ্যে কিন্তু সবথেকে বেশি কিন্তু ব্যবহার করা হয় বেগুন, এবং সেই বেগুন কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 50 থেকে 55 টাকা প্রতি কেজি, যেটি কিন্তু রমজানের শুরুতে আমরা দেখেছি যে দাম অনেকটাই বেড়েছিল। এবং এর পাশাপাশি অন্যান্য যে সবজি রয়েছে সব সবজিরই দাম কিন্তু মোটামুটি বেশি, তবে টমেটোর যে দাম সেটি কিন্তু কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে, কারণ টমেটোর যে সরবরাহ সেটি কিন্তু বাজারে বেশ ভালোই রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি নতুন কিছু সবজি কিন্তু বাজারে এসেছে, যেমন উচ্ছে আছে, পটল আছে, এগুলো কিন্তু বেশ চড়া দামে বিক্রি করা হচ্ছে বাজারে। উচ্ছে প্রতি কেজি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 60 টাকা করে, যেটি কিন্তু 50 থেকে 55 টাকাও বিক্রি করা হয়েছে গত সপ্তাহে। এর পাশাপাশি পটল কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 65 থেকে 70 টাকা করে। এছাড়াও অন্যান্য সবজিগুলোর মধ্যে কিন্তু আরও বেশ কিছু সবজি যেমন ঢেঁড়স রয়েছে, ঢেঁড়স কিন্তু বেশ চড়া দামে বিক্রি করা হচ্ছে। মোটামুটি বললে চলে যে বাজারে কিন্তু সব ধরনের সবজিতেই কিন্তু দাম বেড়েছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে শীতকালীন সবজির যে সরবরাহ ছিল সেটি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। বিশেষ করে ক্ষেতগুলোতে যে শীতকালীন সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এগুলো কিন্তু একেবারে শেষের পর্যায়ে। এই শীত মৌসুমের এই শেষের পর্যায়ে এসে এই সবজিগুলোর কিন্তু আস্তে আস্তে সরবরাহ কমছে, এবং নতুন কিছু সবজি বাজারে আসছে যে সবজিগুলোর সরবরাহ কিন্তু দিনের পর দিন বাড়ছে, এবং এখানের যে নতুন সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু আস্তে আস্তে যখনই সরবরাহ বাড়বে তখন আস্তে আস্তে দাম অনেকটাই কমে আসবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে টমেটোর যারা ব্যবসায়ীরা রয়েছে টমেটোর তারা কিন্তু বেশ হতাশা প্রকাশ করেছেন যে যেহেতু টমেটোর দাম কিন্তু গত কয়েকদিনে তেমন একটা বাড়েনি এবং বেশ সস্তা দামে কিন্তু টমেটো বিক্রি হচ্ছে, যার কারণে এখানকার কৃষি পর্যায়ে যারা এসে এখানে বিক্রি করছেন তারা কিন্তু বেশ বলছেন যে তারা তেমন একটা লাভ করতে পারছেন না। তবে অন্যান্য যে সবজি রয়েছে প্রত্যেকটা সবজিরই দাম কিন্তু বেশ বেশি, এবং সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। মুক্তি, এই ছিল আমার কাছে খুলনার সবজি বাজার থেকে সবশেষ খবর। রামিম চৌধুরী যুক্ত ছিলেন খুলনা থেকে। ব্রাহ্মণবাড়িয়ায় চালকল মালিকদের কারসাজিতে চালের বাজার অস্থির হয়ে ওঠার অভিযোগ রয়েছে। বলা হয়, অনুমোদিত মজুতের বাইরে অতিরিক্ত চাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেন বৈধ অনেক চালকল মালিক। এতে বিদেশ থেকে চাল আমদানি করেও সুফল পান না ভোক্তারা। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। মেঘনার ভিউসি ঘাটের মোকাম ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় গড়ে উঠেছে 250-র বেশি চালকল, যেখান থেকে প্রতিদিন অন্তত 10 কোটি টাকার চাল পাঠানো হয় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে। চাল মজুতের ক্ষেত্রে অটোমেটিক, মেজর ও হাস্কিং মিলগুলোই ছাঁটাই ক্ষমতার দ্বিগুণ চাল 15 দিন পর্যন্ত মজুত রাখার অনুমোদন রয়েছে। তবে অভিযোগ রয়েছে বাজারে সংকটের অজুহাতে দাম বাড়াতে অনেক মিল মালিক এর চেয়ে বেশি দিন চাল মজুত করেন। এর জন্য অনেক সময় অবৈধ মিল ব্যবহার করেন বৈধ মিলাররা, যার ফলে প্রায়ই অস্থির হয়ে ওঠে চালের বাজার। মিল মালিকরা সকলে মিলে সিন্ডিকেট করে যত বাড়ায় তত কিনতে হয়। আমরা তো জনগণ অসহায় অবস্থায় আছি। মিনারের দলের হাজার হাজার মন ধান স্টক আছে, চাউল আছে, এর থেকে তো আমরা আনি। কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না, ভোক্তারা কিনে খেতে পাচ্ছে না। তার মধ্যে এই মধ্যস্বত্বভোগী যারা আছে তারা কিন্তু এই সুবিধাগুলো নিচ্ছে বারবার। অবৈধ মিলে চাল মজুতের অভিযোগ অস্বীকার করে অবৈধ মজুতের জন্য আড়তদারদের দায়ী করলেন চালকল মালিক সমিতির শীর্ষ নেতা। লাইসেন্সবিহীন তারা বিভিন্ন হানো গোডাউন রাখে, আর এই ক্ষেত্রে তারা চাল বলেন, ধান বলেন স্টক করে। বাজার যখন বৃদ্ধি হয় তখন তারা এগুলা বিক্রি করে। খাদ্য বিভাগ বলছে, মজুতের তথ্য না পাওয়ায় চাল নিয়ে কারসাজির সুযোগ পায় সিন্ডিকেট। নিয়মিত অভিযান চালানোর কথা বলছে জেলা প্রশাসন। যেসব মিলগুলো অনিবন্ধিত তাদের হচ্ছে যে আমরা যখন মোবাইল কোড করেছি বা হচ্ছে টাস্কফোর্সের যারা সদস্যরা গিয়েছেন টিম নিয়ে, তখন তো তাদের গুদামে অনেক ধরনের মজুত পেয়েছে এবং তাদেরকে অনেক জরিমানাও করা হয়েছে। অবৈধ যেগুলো আছে সেগুলোর বিষয়ে মোবাইল কোডের আওতায় আমরা বিচার কার্য চালিয়ে যাচ্ছি এবং জরিমানার আওতায় নিয়ে আসতেছি ওদেরকে। আশা করি খুব তাড়াতাড়ি নিবন্ধনের আওতা বহির্ভূত যেগুলো আছে সেগুলোকে আইনের আওতায় নিয়ে আসবো আর কি।
ব্রাহ্মণবাড়িয়ায় 30টিরও বেশি অনুমোদনহীন চালকল রয়েছে। সম্প্রতি অবৈধ মজুতের দায়ে একটি চালকলে অভিযান চালিয়ে জরিমানা করেছে জেলা প্রশাসনের বিশেষ টাস্কফোর্স। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী MS ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। শরীয়তপুরে বোরো আবাদের চেয়ে কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকরা ঝুঁকছেন মশলা জাতীয় ফসল কালোজিরা আর ধনিয়ার আবাদে। একই জমিতে বছরে 3টি ফসল ফলিয়ে লাভবান হচ্ছেন তারা। আর এই মশলার ফুলকে ঘিরে গড়ে উঠছে শতাধিক মৌ খামার, যা কৃষি অর্থনীতিতে যোগ করছে নতুন মাত্রা। সজীব খানের ছবিতে জানাবেন কাজী মনিরুজ্জামান। সাদা ফুলে ছেয়ে গেছে মাঠ, চারপাশে মৌমাছির গুঞ্জন, এক অন্যরকম সৌন্দর্য। এমন দৃশ্য এখন শরীয়তপুরের কৃষি মাঠ জুড়ে। জাজিরা উপজেলার পূর্ব আরাচণ্ডী গ্রামের আচমত খা 7 বিঘা জমিতে আবাদ করেছেন উচ্চমূল্যের মশলা জাতীয় ফসল কালোজিরা, ধনিয়া আর রসুন। ফসলের ফলনে খুশি তিনি। লাভ হওয়ায় অধিক জমিতে এই ফসল আবাদের লক্ষ্য তাঁর। দাম ভালো হওয়ার কারণে কালোজিরা, ধনিয়া সব ইনশাল্লাহ ভালো মাটি ফসলের উপযোগী। একই জমিতে 3টি ফসল ফলায় লাভের পরিমাণও বেশি। তাই পদ্মা মেঘনা বিধৌত এই জেলায় প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে এ জাতীয় ফসলের আবাদ। কালিজিরার দাম বেশি পাইতেছি, এই জন্য বেশি মাসে আগ্রহ, বেশি মাসে বনে। কালজিরার আবাদ অত্যন্ত হয়, অতিরিক্ত হয়। আমরা চাপাই, সাতক্ষীরা, কুষ্টিয়া, বিভিন্ন দেশ থেকে আমরা এইখানে কামলা দিতে আসি। মশলা জাতীয় ফসল চাষের ফলে বাড়ছে মৌ খামার। এসবে কালোজিরা আর ধনিয়া ফুলের মধুর চাহিদা বেশি। মৌমাছির পরাগায়নে উৎপাদনও বাড়ছে 15 থেকে 20% পর্যন্ত। আর আন্তর্জাতিক বাজারও রপ্তানি হচ্ছে এই মধু। সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের। আমি একজন ক্রেতা, এখান থেকে কিনে নিয়ে যাই। 200 বক্স নিয়ে আসে, তার ওই 20 থেকে 30 মন মধু উৎপাদন হয়। আর সারা সিজন যদি মোটামুটি করা হয় তাহলে 1-150 মন মধু উৎপাদন হয়। এখানে প্রচুর পরিমাণে কালোজিরা চাষ হয় এবং কালোজিরার মধুটাও এখান থেকে আমাদের খামার থেকেই নিয়ে যায়। জেলার মাটি ও আবহাওয়া মশলা উৎপাদন সহায়ক। এছাড়া জনপ্রিয় হয়ে উঠেছে মৌ চাষ। ফলে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছেন কৃষক বলে জানালেন এই কর্মকর্তা। মৌমাছি চাষ করা হয়, তাতে পরাগায়ন সহায়তা করার জন্য এখানে ফলন আরও ভালো এবং কৃষকেরা বেশ ভালো দাম পায়। তাছাড়া এখানে অতিরিক্ত ফসল হিসেবে অতিরিক্ত লাভবান হিসেবে যে মধু পায়, সে মধুর আবার দাম বেশি এবং এটা ব্যাপক চাহিদা। সেই জন্য তারা এই ফসল চাষে আগ্রহী। এবছর শরীয়তপুরে 25,745 হেক্টর জমিতে মশলা জাতীয় ফসল আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 1000 হেক্টর বেশি। এছাড়া জেলায় 10,000 মৌবাক্স স্থাপন করেছেন খামারিরা। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। এখন সকালে দিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন এখন সকাল। চাঁপাইনবাবগঞ্জে কৃষি জমিতে তুলনামূলক বেশি সার ব্যবহারে জমাট বাঁধছে না আখের গুড়। এতে বাধ্য হয়ে গুড়ে ব্যবহার হচ্ছে নিম্নমানের চিনি। এসব গুড় জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। বিশেষ করে রমজানে গুড়ের চাহিদা বাড়ায় বেড়েছে ভেজাল গুড়ের উৎপাদনও। গবেষকরা বলছেন, জমিতে ইউরিয়া সারের অনিয়ন্ত্রিত ব্যবহারে তৈরি হয়েছে এমন পরিস্থিতি। সোহান মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সড়কের পাশে পাত্রে জ্বালানো হচ্ছে আখের রস। রস লালচে হয়ে এলেই তাতে মেশানো হচ্ছে ভারত থেকে আমদানিকৃত নিম্নমানের চিনি। কারণ চিনি ছাড়া এসব আখের রস জমাটবদ্ধ হচ্ছে না গুড়, তাই বাধ্য হয়ে গুড়ে মেশানো হচ্ছে চিনি। এছাড়া আখের রসে দেয়া হচ্ছে রং, চুন, সোডা ও হাইড্রোজ। চাঁপাইনবাবগঞ্জে সবচেয়ে বেশি আখ উৎপাদন হয় শিবগঞ্জ উপজেলার পুটিমারি বিল, নাককাটিতলা ও ধাইনগর এলাকায়। তবে এসব এলাকায় মিল না থাকায় আখ দিয়ে শতভাগ গুড় প্রস্তুত করেন স্থানীয় চাষিরাই। তাদের অভিযোগ, কয়েক বছর ধরে অতিরিক্ত সার প্রয়োগের কারণে এসব আখের রসে জমাট বাঁধছে না গুড়। ফলে বাধ্য হয়েই চিনি ব্যবহার করছেন তারা, যা দেদারসে বিক্রি হচ্ছে হাট বাজারে। সার দিচ্ছি আমরা,
সার দিয়ে ধরেন কুচর ভালো হয়েছে, দিয়ে ভালো হওয়ার পরে ধরেনকে রস হয়েছে, দিয়ে ধরেন কি গুড়টা জমছে না, আমরা ধরেন ক্ষতিগ্রস্ত হয়েছি। জমিতে সার অতিরিক্ত মারছে, তার জন্য জমছে না গুড়। বিঘাতে 40 মন করে রসুন করছে, পেঁয়াজ করছে, তার মধ্যে বগা করছে, দেন গুড়টা জমছে না। আখের ফলন দিচ্ছে সার ব্যবহার করে, কিন্তু আমাদের হচ্ছে যে গুড় হয় আখ থেকে, ওই গুড়টাতে হচ্ছে ফলন দিচ্ছে না। জমিতে প্রচুর ইউরিয়া সার ব্যবহার করে, এই ইউরিয়া সার ব্যবহারের কারণে আরেকটা কারণ হচ্ছে জমে না, কারণ 1 বিঘাতে ন্যূনতম 300 কেজি ইউরিয়া সার ব্যবহার করা হয়, যেটা ইউরিয়া সার শরীরের জন্য মোটেই প্রযোজ্য না, শুধু টিএসপি কিছু পটাশ ব্যবহার করা যায়। গবেষকরা বলছেন মাটিতে রস থাকলে কিংবা জমিতে ইউরিয়া সারের পরিমাণের তুলনায় বেশি ব্যবহার হয় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। আর কৃষি অধিদপ্তর বলছে আখের সঙ্গে সাথী ফসল হিসেবে রসুন, ধনিয়া সহ বিভিন্ন ফসল চাষ করায় শক্তি হারাচ্ছে কৃষি জমি। ফিজিওলজিতে আসলে বলা হয় যে আখের চিনিটা জমার জন্য 3টা ফ্যাক্টর দায়ী। একটা হচ্ছে মাটিতে কোনো রস থাকা যাবে না, মাটিতে কোনো ইউরিয়া সার থাকা যাবে না, এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা 24 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে আসতে হবে। এরকম একটা অবস্থা যখন হবে তখন আখের মধ্যে সর্বোচ্চ পরিমাণ চিনি উৎপাদিত হবে এবং সেই অবস্থায় গুড় বানালে গুড়টা জমবে। ইমম্যাচিওর আখটাকে তারা আপনার হারভেস্ট করছে, সংগ্রহ করে নিয়ে তার ভিতর হয়তো চিনির যে ঘনত্ব থাকার কথা সেই ঘনত্ব না থাকার কারণে এটা হয়তো জমে না। তো আমাদের যেটি পরামর্শ থাকবে, আসলে যে ফসলটা যখন লাগাতে হয় এবং যখন কাটতে হয় বা সংগ্রহ করতে হয় সেই জিনিসটাকে যদি আমরা নির্দিষ্ট রাখি, তাহলে আমার মনে হয় যে এই ধরনের সমস্যার সম্মুখীন হবে না। জেলা সিভিল সার্জন বলছেন গুড়ে চিনি মিশ্রিত হওয়ার কারণে ঐতিহ্য হারাচ্ছে গ্রাম বাংলার গুড়ের স্বাদ, এছাড়া বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দেশীয় ঐতিহ্য, এই যে আমরা যে গুড় খাচ্ছি, সেই গুড় যখন এটাকে আস্তরণ হিসেবে জমাট বাঁধার জন্য বর্তমানে বিভিন্ন জায়গাতে ইন্ডিয়া থেকে আগত কিছু নিম্নমানের রস বা গুড় বা চিনি ব্যবহার করা হচ্ছে, যেটা আদৌ স্বাস্থ্যসম্মত নয়। গত বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় আখ চাষ হয়েছিল 5320 হেক্টর জমিতে, যা চলতি বছর কমে দাঁড়িয়েছে 4850 হেক্টরে। এখন চাঁপাইনবাবগঞ্জ। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। তিনি জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হবেন। স্থানীয় সময় রোববার লিবারেল পার্টির সদস্যদের 1,31,674 ভোট পেয়ে কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন মার্ক কার্নি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন মাত্র 11,134 ভোট। প্রধানমন্ত্রীর পদ থেকে জাস্টিন ট্রুডো আনুষ্ঠানিক পদত্যাগের পর নতুন সরকার গঠনের আহ্বান জানানো হবে। এরপর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মার্ক কার্নি। তার এই জয় অভিনন্দন জানিয়েছেন নিউ ডেমোক্র্যাট পার্টির নেতা জগমিত সিং। আগামী অক্টোবরের মধ্যে কানাডায় জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। টানা 9 বছর ক্ষমতায় থাকার পর গেল জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান জাস্টিন ট্রুডো। রমজান মাসে আমিরাতে চলছে নানা আয়োজন। প্রবাসী কর্মীদের জন্য ঘরোয়া ইফতার মেনুর ব্যবস্থা করছে বাংলাদেশি হোটেল রেস্তোরাঁগুলো। সাশ্রয়ী খরচে দেশীয় এসব প্রতিষ্ঠানে মিলছে বাংলাদেশি নানা খাবার। আরও জানাবেন কামরুল হাসান জনি। পবিত্র রমজান মাস কিছুটা স্বস্তি এনেছে আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের একাকিত্বে ভরা জীবনে। পরিবারের শূন্যতা ভুলতে অনেকেই শরিক হচ্ছেন সম্মিলিত ইফতার আয়োজনে। কখনো মালিক শ্রমিক, আবার কখনো শুধু সহকর্মীদের নিয়ে ইফতারের আয়োজন করছেন প্রবাসী কর্মীরা। তারা বলছেন পুরো রমজান মাস জুড়েই নানা পরিসরে চলতে থাকবে এ ধরনের আয়োজন। এখানে আমরা ব্যবসায়ী মিলে প্রতি বছর বিগত 10 বছর যাবত আমি এখানে দেখতেছি আমরা ব্যবসায়ী মিলে ইউনিটির মাধ্যমে ইফতার করে থাকি, সবাই একসাথে মিলে। যখন বাইরে আসি সবাই একসাথে বন্ধু বান্ধব মিলে সবাই একসাথে ইফতার করতে পারে, এটা আমাদের জন্য অনেক ভালো লাগে। আমার পরিবার এই জায়গায় থাকে, বাচ্চা কাচ্চারা এই জায়গায় লেখাপড়া করে, তারপরেও আমার কর্মচারীদের নিয়ে আমরা একসাথে মিলন মেলা করে ইফতার করতে ভালোবাসি। 30 দিনের প্রায় 20-25 দিনই আমরা কাউকে নিয়ে এরকম ইফতার করি। স্বল্প পরিসরে কেউ কেউ রান্না করলেও পরিবার পরিজন ছেড়ে দূর প্রবাসে অনেকেই ঘরোয়াভাবে ইফতার তৈরির সুযোগ পান না। অন্যদিকে হোটেল রেস্তোরাঁয় যে ইফতার মেনু পাওয়া যায় তার দামও তুলনামূলক সাশ্রয়ী।
আমিরাতের স্থানীয় খাবারের পাশাপাশি ছোলা মুড়ি, বেগুনি, জিলাপি, আলুর চপ ও হালিমের মতো মুখরোচক দেশীয় খাবার পাওয়া যাচ্ছে এসব প্রতিষ্ঠানে। এছাড়া রমজান উপলক্ষে বিশেষ খাবারের আয়োজন করেছে কোনো রেস্তোরাঁ। তার আইটেমের মধ্যে স্পেশাল হচ্ছে চিকেন সাসলিক আছে আমাদের এখানে, চিকেন কাবাব আছে, জিলাপি আছে। জিলাপি আমরা অনলি 1 দিরহাম করে সেল করি, চিকেন সাসলিক 2 দিরহাম করে সেল করি, এবং অন্যান্য যে আইটেমগুলা পেঁয়াজু আলুর চপ সহকারে ওগুলা 1 দিরহাম করে আমরা এখানে সেল করি। এই এরিয়াতে বাংলাদেশি কাস্টমার বেশি আমাদের এখানে রয়েছে চনাপুট, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, মিহিদানা, মরিচা। এর পাশাপাশি আমরা এখানে বিরিয়ানি, হালিমও রেখেছি। খাজা বাবা খাসির লেগ রোস্ট আছে, আপনার ওই স্পেশাল শাহী মাটন হালিম আছে, বিফ হালিম আছে, তারপর আপনার আগ্নি বিরিয়ানি আছে। রমজানে হোটেল রেস্তোরাঁগুলোর সময়ও এসেছে পরিবর্তন। বিকেল 4টা থেকে বেচাকেনা চলছে সেহরির শেষ সময় পর্যন্ত। ভোক্তা ও ক্রেতাদের চাহিদা মাথায় রেখে নিজস্ব কারিগর দিয়ে দেশীয় খাবার তৈরি করছে এসব প্রতিষ্ঠান। বাংলাদেশিদের পাশাপাশি এসব রেস্তোরাঁর ইফতার মেনু টানছে ভিনদেশি ক্রেতাদেরও। দিনে প্রায় লাখ টাকার ব্যবসা করছে কোনো প্রতিষ্ঠানও। মরুর বুকেও দেশীয় এসব প্রতিষ্ঠানের কল্যাণে দেশীয় ইফতারের স্বাদ গ্রহণের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। কেউ ক্রয় করছেন এসব প্রতিষ্ঠানে এসে, কেউ তৈরি করছেন নিজের হাতে। বাংলাদেশের মতো আমেজ না থাকলেও সম্মিলিত আয়োজন এই ইফতার আয়োজনকে করছে সমৃদ্ধ। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। ইউএসএআইডির ফান্ড বন্ধ হওয়ায় দেশে ফিরতে বাধ্য হচ্ছেন উচ্চশিক্ষার জন্য ওমানে যাওয়া অন্তত 80 আফগান নারী। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে সংস্থাটির প্রায় 90% সহায়তা স্থগিত করেন ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপে ওমানে পড়তে আসা অন্তত 82 নারীর ইউএস ফান্ডেড স্কলারশিপ বাতিল হয়ে গেছে। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। 2021 সালে তালেবান শাসক গোষ্ঠীর দ্বিতীয় দফায় কাবুলের ক্ষমতা দখলের আগে যুক্তরাষ্ট্রের অর্থায়নে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত হন 80 জন আফগান নারী। এর ঠিক পরের বছর ডিসেম্বরে নারীর উচ্চশিক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান সরকার। 18 মাস গৃহবন্দী থাকার পর 2023-এর সেপ্টেম্বরে উচ্চশিক্ষা লাভের আশায় পাকিস্তান পালিয়ে যান ওই আফগান নারীরা। পরবর্তীতে ইউএসএআইডির অর্থায়নে ভিসা সংগ্রহ করে 2024-এর অক্টোবর-নভেম্বর মাসে পাড়ি জমান ওমানে। ওমেন স্কলারশিপ প্রোগ্রামের আওতায় পড়তে থাকা ওই নারীদের স্কলারশিপ বাতিল করে গেল সপ্তাহে একটি নোটিশ দেয় ইউএসএআইডি। নোটিশ পাওয়ার 2 সপ্তাহের মধ্যে তাদের আফগানিস্তানে ফেরত পাঠানো হবে বলেও জানায় মার্কিন সংস্থাটি। গেল 4 বছরের শাসনামলে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া থেকে শুরু করে বেশিরভাগ পেশায় চাকরি করার ওপর নিষেধাজ্ঞা দেয় তালেবান সরকার। সেই সময় থেকে বিদেশে পড়তে যাওয়ার সুযোগ ও শিক্ষাবৃত্তি বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে আসছেন আফগান নারীরা। যদিও নারী স্বাধীনতার জন্য লড়াই করা সমাজকর্মীদের হুমকি ও ভয় দেখিয়ে পরিস্থিতি হাতে রাখতে বদ্ধপরিকর তালেবান সরকার। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের সক্ষমতা বিভাগের উপদেষ্টা ইলন মাস্কের তৎপরতায় যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অন্তত 90% তহবিল বাতিলের সিদ্ধান্ত আসে। এর পরপরই স্কলারশিপ আটকে যায় অন্তত 82 নারীর। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য যে 80 জন নারী দেশ থেকে পালিয়েছিলেন, কাবুলে ফেরার পর তাদের সাথে কী আচরণ করবে তালেবান সরকার, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে রাতে উত্তাল সারা দেশ। বিশেষ ট্রাইব্যুনাল সহ 5 দাবি, ঢাকা ব্লকেটের হুঁশিয়ারি। সারা দেশে যৌন নিপীড়নের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারী ও শিশু নিপীড়ন বিরোধী সেল গঠন এবং সেলের কার্যকারিতা নিশ্চিত করতে হবে। আশুলিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে স্বর্ণ ব্যবসায়ী নিহত। মালামাল লুট। সিরাজগঞ্জে যাত্রীবাহী মাইক্রোবাসে ইট ছুড়ে ডাকাতি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের নামের গেজেটের দাবি। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে কাউন্সিল করবে বিএনপি। বিদ্যমান আরপিও পরিবর্তনের দাবি। গণতন্ত্র আগে ফিরিয়ে আনতে হবে এবং আরপিও বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আরপিওতে অনেক পরিবর্তন আনতে হবে।
এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।